আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমা রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে টিটলি বিষয় মার্সেন্টেজ অপারেশন দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা এওয়াদের ফরম্যাট সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং এক্সাম্পল হিসেবে দুইটি অঙ্ক সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এওয়াদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব আমাদের বই থেকে। প্রথমে 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো আজকে সমাধান করা হবে। তো চলুন আমাদের বই থেকে 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো দেখে আসি। ফরম্যাট নাম্বার 1, পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম, কালান্তিক মজুত পদ্ধতি। পিরিয়ডিক্যাল সিস্টেমে আমাদের 4টি বেসিসে অঙ্ক আসতে পারে সর্বোচ্চ। এখানে 4টি বেসিসের নিয়ম আছে। নাম্বার 1 নর্মাল বেসিস, নাম্বার 2 ইউনিট বেসিস, নাম্বার 3 বায়ার অ্যান্ড সেলার বেসিস, নাম্বার 4 গ্রোস অ্যান্ড নিট ডিসকাউন্ট বেসিস। এই 4টার বাইরে আর কোনো নিয়ম নেই। তো আমাদের বই থেকে আপনি এই 4টা বেসিসের মাত্র 4টা অঙ্ক করবেন, তাহলে আপনার পুরো নিয়মগুলো সব আয়ত্তে চলে আসবে। সেক্ষেত্রে দেখুন, পরীক্ষার হলে যত জটিল প্রশ্নই করুক না কেন, এই নিয়মের বাইরে কখনো যাবে না। হয়তো ফিগারটা চেঞ্জ করতে পারে, কিন্তু নিয়ম কখনো চেঞ্জ করতে পারবে না। এই জন্য সহজভাবে অঙ্ক করার অভিনব কৌশল হলো ফরম্যাট। আর আমার আবিষ্কৃত এই ফরম্যাট অনুযায়ী আপনি যদি লেখাপড়া করতে পারেন, তাহলে মাস্টার্স পর্যন্ত আশা করি ইনশাল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে আপনি A+ পাবেন। তো আপনারা আমার বইটা সংগ্রহ করার জন্য সরাসরি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারবো কোথায় বইটা পাওয়া যাবে। তাহলে নকল হতে আপনি মুক্ত পাবেন। কারণ আমার ইজি প্লাস হ্যান্ড নোট নামে অনেক কোম্পানি এখন বই বের করার চেষ্টা করছে। সেক্ষেত্রে দেখুন, আসুন তো আমরা প্রথমে নর্মাল বেসিসের কিছু অঙ্ক করি, তারপর ইউনিট বেসিস, বায়ার অ্যান্ড সেলার বেসিস, গ্রোস অ্যান্ড নিট ডিসকাউন্ট বেসিস। এগুলো আপনি চিনবেন কী হবে। নর্মাল বেসিস হলো নর্মালি যে সমস্ত অঙ্কগুলো থাকে, যেখানে ইউনিট বেসিস দেওয়া, ইউনিট থাকবে না, বায়ার সেলার লেখা থাকবে না, গ্রোস নিট লেখা থাকবে না, নর্মালি স্বাভাবিকভাবে কিছু অঙ্ক দেওয়া থাকবে। এটা হচ্ছে নর্মাল বেসিস। তো আসুন প্রথমে আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 1। অঙ্কটি বলা হচ্ছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য ট্রানজ্যাকশন অ্যাজুমিং পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম ইজ ইউজ। এখানে পিরিয়ডিক্যাল নাকি পারপিসিয়াল বলা থাকবে প্রশ্নে। পারপিসিয়াল হলে পারপিসিয়াল লেখা থাকবে, পিরিয়ডিক্যাল হলে পিরিয়ডিক্যাল লেখা থাকবে। আর আমরা পিরিয়ডিক্যাল এবং পারপিসিয়াল সম্পর্কে 1 নম্বর ক্লাসে যথেষ্ট আমরা শিখেছি। যদি আপনার কোনো সমস্যা থাকে আবার 1 নম্বর ক্লাসটা দেখে আসতে পারি। তো আসুন, এখানে বলা আছে 1 জানুয়ারি 2016 মার্চেন্ডাইজ পারচেস 40,000 টাকা, টার্ম 2/10 n/30। পণ্য ক্রয় করা হয়েছে 40,000 টাকা দিয়ে বাকিতে, টার্ম 2/10 n/30। 2/10 বলতে আমরা বুঝি ক্রয়কৃত তারিখ থেকে 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে পারলে 2% ছাড় পাওয়া যাবে। আর যদি আমরা ব্যর্থ হই 10 দিনের ভিতরে টাকা দিতে, তাহলে সর্বোচ্চ বকেয়া সীমানা 30 দিন থাকবে। 30 দিনের ভিতরে টাকা দিতে বাধ্য হতে হবে। যাই হোক, আমরা এটা জাবেদা দেখে আসি। জাবেদার 5টা কলাম থাকে। তো আমরা সেভাবে লিখেছি ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। 1 তারিখে জাবেদা পার্সেস ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। যেহেতু পিরিয়ডিক্যাল তাই পার্সেস লিখতে হয়েছে। পারপিসিয়াল হলে এখানে মার্চেন্ডাইজ লিখতাম। ক্লিয়ার? ন্যারেশন লিখবেন টু রেকর্ড দ্য পার্সেস ফর অন অ্যাকাউন্ট, 40,000 টাকা। বাস, 1 নম্বর জাবেদা শেষ। 2 নম্বরে আসুন। জানুয়ারি 2 তারিখে বলা আছে ফ্রাইট চার্জ অন মার্চেন্ডাইজ পার্সেস 500 টাকা। এই যে 40,000 টাকার পণ্য ক্রয় করলাম আমরা 1 তারিখে, ওই পণ্যের এখন ক্রয় পরিবহন দিতে হবে 500 টাকা। তাহলে আমরা জানি পরিবহনের জাবেদা হয় কি, ফ্রাইট ইন ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ফ্রাইটের আরও 2টা ভাষা আছে, ক্যারিজ ইন, ট্রান্সপোর্টেশন ইন, ফ্রাইট ইন, যে কোনো একটা বলা যাবে। তো আসুন সেটা লেখা হলো ফ্রাইট ইন ডেবিট, ক্যাশ ক্রেডিট। ন্যারেশন লিখবেন টু রেকর্ড দ্য ক্যাশ পেইড ফর ফ্রাইট চার্জ। নাম্বার 3, 3 তারিখে মার্চেন্ডাইজ সেল 20,000 টাকা, টার্ম 2/10 n/30 বিক্রি করা হয়েছে। তো বিক্রয়ের জন্য আমরা জাবেদা করব, যেহেতু বাকিতে বিক্রি করা হয়েছে। অ্যাকাউন্ট ছিল ডেবিট, সেল ক্রেডিট। টার্ম দেওয়া আছে 2/10 n/30, অর্থাৎ বিক্রয়ের তারিখ থেকে 10 দিনের ভিতরে টাকা পরিশোধ করতে পারলে 2% ছাড় দেওয়া হবে এই শর্তে। অবশ্যই টার্ম সম্পর্কে আপনি আগেও জানিয়েছেন, এখনও জানলেন। আর যদি কোনো সমস্যা থাকে তারপরে আমাকে নক করবেন এই নাম্বারে। আশা করি ইনশাল্লাহ আপনাকে আমি সহজে সমাধান দিয়ে দেবো। তো আসুন আমরা 3 তারিখে দেখে আসি। এখন ছিল ডেবিট, সেল ক্রেডিট, 20,000 টাকার পণ্য বিক্রি করা হয়েছে। ন্যারেশন লিখবেন টু রেকর্ড দ্য সেলস ফর অন অ্যাকাউন্ট। ক্লিয়ার? 3 তারিখের পরে 4 তারিখ ট্রান্সপোর্টেশন আউট। এখন বিক্রয় পরিবহন পরিধান করা হয়েছে। FOB ডেস্টিনেশন। সেক্ষেত্রে দেখুন, FOB মানে ফ্রি অন বোর্ড, ডেস্টিনেশন গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব বিক্রেতার। আর যদি শিপিং পয়েন্ট লেখা থাকতো তাহলে ক্রেতার দায়িত্ব থাকতো। আবার বলি, FOB শিপিং পয়েন্ট আর FOB ডেস্টিনেশন, এই 2টা কথা লেখা থাকতে পারে। যখন দেখবেন যে FOB শিপিং পয়েন্ট লেখা আছে, তখন বুঝতে পারবেন যে পরিবহন খরচ ক্রেতার
বেয়ার করতে হবে। যদি আমরা বিক্রেতা হয় তাহলে আমাদের না। আর এফওবি ডেস্টিনেশন যখন হবে তখন মনে করতে পরিবহন খরচ বিক্রেতার দায়িত্ব। যখন আমরা বিক্রেতা হব তখন আমাদের এই বিক্রয় পরিবহন হিসেবে দেখাতে হবে। এখন এই মুহূর্তে যদি এফওবি শিপিং পয়েন্ট লেখা থাকতো তাহলে কিন্তু আমরা বিক্রেতা ছিলাম, আমাদের কোনো দায়িত্ব ছিল না, এই টাকাটা আমাদের বইতে দাবি দেওয়া হতো না। আশা করি বুঝতে পারছেন। এরপরে আরও আমি বলবো অনেকবার। তো আসুন, তো ট্রান্সপোর্টেশন আউট এটা কি বিক্রয় পরিবহন। তো বিক্রয় পরিবহন 600 টাকা, তাহলে ফ্রাইট আউট ডেবিট ক্যাশ ক্রেডিট যাবে। খুব সহজ, 4 তারিখে। তো ট্রান্সপোর্টেশন আউট ডেবিট ক্যাশ ক্রেডিট, এই ট্রান্সপোর্টেশন ফ্রাইট ক্যারিজ একই কথা, একই অর্থ। 4 তারিখের পরে লেনদেনটা হচ্ছে 5 তারিখ। পার্সেস রিটার্ন, আমরা যে ক্রয় করেছিলাম সেই পণ্য ফেরত দেওয়া হলো, তাহলে অ্যাকাউন্ট পেমেন্ট ডেবিট, পার্সেস রিটার্ন ক্রেডিট। 5 তারিখে 4000 টাকার পণ্য ফেরত দেওয়া হয়েছে, তাহলে আমরা লিখলাম অ্যাকাউন্ট পেমেন্ট ডেবিট, পার্সেস রিটার্ন ক্রেডিট। ক্লিয়ার? যদি এটা বিক্রিত পণ্য ফেরত আসতো তাহলে যাবে করতাম কি সেলস রিটার্ন ডেবিট, অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট, এভাবে লিখতাম। যাই হোক, আমরা বুঝতে পারছি। 6 তারিখে সেলস রিটার্ন অফ টাকা 3000, বিক্রিত পণ্য ফেরত এসেছে, তাহলে যাবে হবে কি সেলস রিটার্ন ডেবিট, অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট 3000 টাকা। 6 তারিখ এই যে সেলস রিটার্ন ডেবিট, অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট। ক্লিয়ার? নেক্সট নাম্বার 7 তারিখে ইফ পেমেন্ট ওয়াজ মেড উইথিন ডিসকাউন্ট পিরিয়ড। এখন পেমেন্ট আমরা প্রদান করব, কাকে প্রদান করব? আমরা ক্রয় করেছিলাম 1 তারিখে 40,000 টাকার পণ্য, তার মধ্যে আমরা ফেরত দিয়েছি 4,000 টাকার পণ্য, তাহলে আর 36,000 টাকা পাবে। এখন পাবে ডেবিট 36,000 টাকা। এখন খেয়াল করুন, তারিখ ছিল 1 তারিখ, 10 দিন হবে 10 তারিখ পর্যন্ত টাইম। এখন আমরা পেমেন্ট করছি 7 তারিখে, তাহলে তো ডিসকাউন্ট পিরিয়ড এখন আছে, উইথিন ডিসকাউন্ট পিরিয়ড বলেও দিছে, কিন্তু 2% করে এখন 36,000 উপরে 36 গুণে 72, 720 টাকা আমাদের ডিসকাউন্ট দেখাতে হবে। তো আসুন, অ্যাকাউন্ট পেমেন্ট ডেবিট লিখলাম 36,000 টাকা, আর ক্যাশ ক্রেডিট আর পার্সেস ডিসকাউন্ট ক্রেডিট দুটো ক্রেডিট করলাম। পার্সেস ডিসকাউন্ট 36,000 উপরে 2% 7200 টাকা, এই 720 টাকা, আর ক্যাশ ক্রেডিট 35,280 টাকা। ক্লিয়ার? ব্যাস, এই হলো আমাদের অঙ্ক। তাহলে 7 তারিখে আমরা ডিসকাউন্ট সহকারে টাকা প্রদান করিলাম। আশা করি বুঝতে পারছেন। শিক্ষার্থীগণ, যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করবেন। এরপরে আসুন, ইফ দ্য কালেকশন ওয়াজ রিসিভ উইথিন ডিসকাউন্ট পিরিয়ড। হ্যাঁ, আমরা কালেকশন মানে আদায় করেছি। আচ্ছা, আদায় করলাম যার কাছে টাকা পাইতাম তার কাছ থেকে। আমরা বিক্রি করেছিলাম কয় তারিখে? মার্চেন্টাইজ সেল করেছিলাম 20,000 টাকা, এটা ছিল 3 তারিখে, আর ওই বিক্রিত পণ্য ফেরত আসছিল 3,000 টাকা, তাহলে আর পাবো কত? 17,000 টাকা। এখন 3 তারিখ থেকে 10 দিন অর্থাৎ 13 তারিখ পর্যন্ত টাইম। 8 তারিখে আমরা টাকা রিসিভ করছি, তাহলে অবশ্যই উইথিন ডিসকাউন্ট পিরিয়ড। ডিসকাউন্ট পিরিয়ড এখনও টাইম আছে। ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভ কিন্তু 17,000 লিখতে হবে, আর 17,000 উপরে 2% ডিসকাউন্ট দেখাতে হবে। তো লিখলাম ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট। ওকে, অ্যাকাউন্ট রিসিভ 17,000 টাকা ক্রেডিট করলাম। এই 17,000 টাকার উপরে ডিসকাউন্ট হিসেব করলাম 2% করে 340 টাকা, আর এদিকে 98% হলো 16,660 টাকা। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পারছেন সবাই, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা নর্মাল বেসিসে যে অঙ্কগুলো করলাম, এখানে কোনো বায়ার সেলার ছিল না, এখানে কোনো ইউনিট বেসিস ছিল না, এখানে কোনো গ্রোস নিটও ছিল না, খুব নর্মালি একটা অঙ্ক ছিল। এই ধরনের অঙ্ক আমি আমার বইয়ের পরবর্তীতে এখানে আরও কয়েকটা সাজায় দিয়েছি। দেখুন, এটাও নর্মাল বেসিস, এখানে কোনো ইউনিট নাই, এখানে কোনো ডিসকাউন্ট গ্রোস নিট দেওয়া নেই, এখানে কোনো বায়ার সেলারও আলাদা করা নেই। ক্লিয়ার? তাহলে নর্মাল বেসিসের এই অঙ্কগুলো আপনারা আজকে যারা ক্লাস দেখলেন এই মুহূর্তে এই নর্মাল বেসিসের অঙ্কগুলো সব কমপ্লিট করে ফেলেন। আমরা 2 নম্বর বেসিসে যাচ্ছি, আমাদের বইয়ের পরবর্তী বেসিস। সেক্ষেত্রে প্রত্যেকটা ফর্মেটে 60টা করে বেসিস। আমাদের যদি একদিনে 2টা কমপক্ষে বেসিস না শিখি তাহলে অনেক দিন অনেক ক্লাস লাগবে। দেখুন, ইউনিট বেসিস আপনি চিনবেন কী হবে? প্রশ্নপত্রে সরাসরি ইউনিট লেখা থাকবে, এ পণ্য এত ইউনিট, বি পণ্য এত ইউনিট, এইভাবে দেওয়া থাকবে। দেখলে আপনি বুঝতে পারবেন এটা ইউনিটের অঙ্ক। কামাল অটো ইউজ দ্য পারপিসিয়াল পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম অন জানুয়ারি 1st নিউ কার ইনভেন্টরি 1 লক্ষ টাকা কস্টিং কনসিস্ট অফ দ্য ফলোয়িং মডেল এ বি সি, এগুলো মডেল লেখা আছে, ইউনিট বলছে কত ইউনিট? এ মডেলের 4 ইউনিট, বি মডেলের 3 ইউনিট, সি মডেলের 2 ইউনিট, প্রত্যেকটা ইউনিটের দাম 5,000, 6,000 এবং 8,000 টাকা। দেখুন, এইভাবে দেখলে আমরা বুঝতে পারবো যে এটা ইউনিট বেসিসের অঙ্ক। তো আসুন, ডিউরিং জানুয়ারি দ্য ফলোয়িং পারচেস অ্যান্ড সেল ওয়ার মেড অন অ্যাকাউন্ট। ঠিক আছে, ইউনিট বেসিসের অঙ্ক পরীক্ষায় বেশিরভাগই আসে, সেটা পিরিয়ডিক্যালও আসতে পারে, পারপিসিয়ালও আসতে পারে, কিন্তু ইউনিট বেসিস থাকে বেশি।
তো আসুন আমরা এখানে দেখলাম যে পণ্য মডেলের 4টা ইউনিট আছে, প্রতি ইউনিটের দাম 5,000 টাকা করে। আচ্ছা, বি মডেলের পণ্য আছে 3টা, প্রতি ইউনিটের দাম 6,000 টাকা করে। আর সি মডেলের দাম পণ্য আছে 2টা, তো প্রতি মডেলের দাম প্রতি পিসের দাম আছে 8,000 টাকা। তো এগুলো মজুদ পণ্য আছে রেওয়ামিলে, এটা স্টকে, কিন্তু এখন আমাদের যে ট্রানজাকশনগুলো হবে সেগুলো দাবিদা করতে হবে। ডিউরিং জানুয়ারি দ্য ফলোয়িং পারচেস অ্যান্ড সেল ওয়ার মেড অন অ্যাকাউন্ট। বুঝছি, আবার ক্রয় বিক্রয়গুলো যা হয়েছে অন অ্যাকাউন্ট, সব ক্রয় বিক্রয় বাকিতে হয়েছে, এখানে কোনো নগদ কিছুই ঘটেনি। এখন আসুন, আমাদের উপরেই বলে দিয়েছিল পিরিয়ডিক্যাল সিস্টেম, তারপরে আবার নিচেই বলা হচ্ছে জার্নালাইজ দ্য ট্রানজাকশন ইউজিং দ্য পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম। এখন আমাদের 5 তারিখ, 7 তারিখ, 13, 17, 20, 22, 24 এবং 28 তারিখ এই আমাদের লেনদেন ছিল, 8টা লেনদেন আছে। তো আসুন, 1 নম্বর বলছে পারচেস 3A মডেলের কার ফর টাকা 5,000 ইচ। আচ্ছা, এ মডেলের একটা গাড়ির দাম যদি 5,000 হয়, 3টে গাড়ি কিনেছে, 3 পাশে 15,000 টাকা যাবে হবে, তাহলে পারচেস ডেবিট অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট 15,000 টাকা। ক্লিয়ার? এবার আমরা জাবেদা দেখে আসি। জাবেদা শক্ত জানেন 5টা কলমই হয়, ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। যাই হোক, আমরা প্রথমেই জাবেদা করলাম পারচেস ডেবিট অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট 5 তারিখের লেনদেন, 3 পাশে 15,000 টাকা। ন্যারেশন দিবেন টু রেকর্ড দ্য পারচেস ফর অন অ্যাকাউন্ট, বাকিতে কেনা হয়েছে। এরপরে 7 তারিখে সোল্ড টু মানে 2টা এ কার, এ মডেলের গাড়ি বিক্রি করা হয়েছে ফর টাকা 8,000 ইচ, প্রত্যেকটা 8,000 করে, 2টা গাড়ি বিক্রি করলে 16,000 টাকা বিক্রি করা হয়েছে। তাহলে 7 তারিখে অ্যাকাউন্ট রিসিভ ডেবিট, সেল ক্রেডিট। ক্লিয়ার? পিরিয়ডিক্যাল বলে সেলসের জাবেদা একটাই হবে, কিন্তু যদি পারপিসিয়াল হইতো এখানে 2টা জাবেদা করতাম, কারণ কস্ট অফ গুডস সোল্ড ছিল 5,000 টাকা করে দাম, ওটারও জাবেদা করতাম। যাই হোক, যেহেতু পিরিয়ডিক্যাল বলেছে আমাদের একটা জাবেদা দিলেই হবে। ন্যারেশন লিখবেন টু রেকর্ড দ্য সেলস ফর অন অ্যাকাউন্ট। ক্লিয়ার? নেক্সট নাম্বার 13 তারিখে পারচেস টু সি কার ফর টাকা 8,000 ইচ। সি মডেলের গাড়ি 8,000 টাকা করে ক্রয় করা হয়েছে, কয়টা? 2টা। এখন পারচেস ডেবিট অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট, 8 দুগুণে 16,000 টাকা। ক্লিয়ার? 13 তারিখে 16,000 টাকা যাবে, অ্যাকাউন্ট পারচেস ডেবিট অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট 16,000 টাকা। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন 17 তারিখে সোল্ড অন এ কার, একটা এ গাড়ি ক্রয় করা হয়েছে, এ মডেলে একটা গাড়ি ক্রয় করা হয়েছে, এই বিক্রি করা হয়েছে ফর টাকা 8,500। তাহলে 8,500 টাকায় বিক্রি করা হয়েছে, বিক্রি করলে যাবে হবে অ্যাকাউন্ট রিসিভ ডেবিট, সেল ক্রেডিট। ক্লিয়ার? 8,500 টাকা। তাহলে 17 তারিখে দেখুন অ্যাকাউন্ট রিসিভ ডেবিট, সেল ক্রেডিট 8,500 টাকা। ওকে, সেলসে জাবেদা দুটো হয়, দুইটা জাবেদা হয় কখন? যখন পারপিসিয়াল সিস্টেমে হয়। তো আসুন আমরা এটা জাবেদা করলাম, জাবেদা শেষ। এবার 17 তারিখের পরে 20 তারিখ পারচেস টু বি কার 6,000 টাকা ইচ, প্রত্যেকটা 6,000 টাকা করে, এরকম 2টা গাড়ি ক্রয় করেছি, তাহলে জাবেদা হবে পারচেস ডেবিট অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট। 20 তারিখে পারচেস ডেবিট অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট 6 দুগুণে 12,000 টাকা। ক্লিয়ার? 20 তারিখ শেষ। নেক্সট 22 তারিখে রিটার্ন অন বি কার, বি মডেলের একটা গাড়ি ফেরত দেওয়া হয়েছে, পারচেস অন জানুয়ারি 20 তারিখে মাত্র ক্রয় করলাম 6,000 টাকা করে, ওই গাড়ি কোনো একটা ডিস্টার্ব দেখা দিয়েছে, ডিফেক্ট দেখা দিয়েছে, ড্যামেজ হয়েছে, যার কারণে ফেরত পাঠানো হয়েছে, এটাকে বলে ক্রয় ফেরত। তো ক্রয় ফেরতের জাবেদা হয় অ্যাকাউন্ট পেবেল ডেবিট আর পারচেস রিটার্ন ক্রেডিট। তো আসুন আমরা 22 তারিখে জাবেদা একটু দেখে আসি। এই যে অ্যাকাউন্ট পেবেল ডেবিট, পারচেস রিটার্ন ক্রেডিট। ক্লিয়ার? 6,000 টাকা। আশা করি বুঝতে পারছেন। 22 তারিখ শেষ। এরপরে নেক্সট তারিখটা দেখি, 24 তারিখের ঘটনা। সোল্ড 3C কার ফর টাকা 10,000 ইচ, প্রত্যেকটা 10,000 করে, এরকম 3টা গাড়ি বিক্রি করা হয়েছে, তাহলে বাকিতে বিক্রি করা হয়েছে অ্যাকাউন্ট রিসিভ ডেবিট, সেল ক্রেডিট 30,000 টাকা। 24 তারিখে 30,000 টাকা জাবেদা দিতে হবে, অ্যাকাউন্ট রিসিভ ডেবিট, সেল ক্রেডিট 30,000 টাকা। ন্যারেশন লিখতে হবে টু রেকর্ড দ্য সেলস ফর অন ক্রেডিট, অন অ্যাকাউন্ট বললে হবে। লাস্ট 28 তারিখে জাবেদা সোল্ড অন বি কার ফর টাকা 9,000, বি গাড়ি বিক্রি করা হয়েছে 9,000 টাকা দিয়ে, একটা অন মানে একটা গাড়ি বিক্রি করেছে 9,000 টাকা, এটা জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভ ডেবিট, সেল ক্রেডিট। 28 তারিখে জাবেদা, তো অ্যাকাউন্ট রিসিভ ডেবিট, সেল ক্রেডিট 9,000 টাকা, একটা গাড়ি বিক্রি করেছে, জাবেদা করে ফেললাম অ্যাকাউন্ট রিসিভ ডেবিট, সেল ক্রেডিট। ন্যারেশন লিখলাম টু রেকর্ড দ্য সেলস ফর অন অ্যাকাউন্ট। ওকে, সেগুন তাহলে আমরা কোন বেসিস শিখলাম? ইউনিট বেসিস শিখলাম। এরপরে আমাদের বায়ার এবং সেলার এবং গ্রোস এবং নেট, এই দুইটা শিখবো। তবে দেখুন আমরা ইউনিট বেসিসের আরও অঙ্ক আমি এখানে দিয়েছি খুব সুন্দরভাবে। ইউজিং দ্য পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম, ইউনিট এ আছে, এ মডেল, বি মডেল, সি মডেল, হ্যাঁ এত ইউনিট, এগুলো সব লেখা আছে। আপনি এটা দেখলেই বুঝতে পারবেন যে এ মডেলের 4 ইউনিট, বি মডেলের 3 ইউনিট, এভাবে সব লেখা রয়েছে। কিন্তু
তো এগুলো সবই ইউনিট বেসিসের অঙ্ক, যেগুলো আমার বইতে দেখেন ইউনিট বেসিস শুরু হয়েছে, পর্যায়ক্রমে সবাই ইউনিট বেসিস দেওয়া হয়েছে। আগামী ক্লাসে আমরা এই বায়ার অ্যান্ড সেলার বেসিস এই সম্পর্কে ধারণা নিব। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করি। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আগামী ক্লাসে আমরা 1 নম্বর ফরম্যাটের 2 নম্বর 3 নম্বর বেসিস এবং 4 নম্বর বেসিসের অঙ্ক করব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।